আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। রাম ঠাকুর সেবা মন্দিরে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় আহ্বান প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। সাধুর বেশে প্রতারণা, অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিলেন যুবক। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চের বড় জয়। সাইকা জলপ্রপাত বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন প্রতিমা। নতুননগর গার্লস স্কুলে বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী। এখন সংবাদ বিস্তারিত। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সাবরুম রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে রবিবার মন্দির প্রাঙ্গণে এক বৃক্ষরোপণের কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মহকুমার পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা মন্দির চত্বরে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে প্রত্যেক মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যার দায়িত্ব আমাদের নিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ রেখে যেতে হলে আজ থেকেই সচেতন হতে হবে। তিনি আরো বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে এই ধরনের কর্মসূচি সমাজ ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সাধারণ মানুষকে পরিবেশের রক্ষায় উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরাও পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। মন্দির কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেন্দ্র রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, একে নিয়ে কি বলবেন স্যার? নমস্কার। আজকে আমরা একটা অভূতপূর্ব জিনিস দেখতে পেয়েছি। সেটা হলো সাবরুমের রাম ঠাকুর সেবা মন্দির। এই সেবা মন্দির বহু পুরানো এবং সাবরুমের যার ঐতিহ্য রয়েছে, প্রতি বছর এখানে যে নাম সংকীর্তন হয়, এটা খুব প্রচার আছে। এটা হাজার হাজার ভক্তবৃন্দরা ওই অনুষ্ঠানে সামিল হয়। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু আজকের রাম ঠাকুর সেবা মন্দির ধর্মীয় অনুষ্ঠানের বাইরেও যে কাজটা করেছেন, ওনারা বৃক্ষরোপণ করেছেন সেবা মন্দিরের উদ্যোগে। এখানে সেবা মন্দিরের সমস্ত ভক্তবৃন্দরা রয়েছেন। এই সেবা মন্দিরের যে পরিচালন কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রয়েছেন, বিডিও সাহেব, ওসি সাহেব থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী। কত বলবো, এক কথায় এই মন্দিরের সঙ্গে জড়িত যারা এই ভক্তবৃন্দরা এখানে সামিল হয়েছে। আমার বিশ্বাস আজকে রাম ঠাকুর সেবা মন্দির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এতে অনুপ্রাণিত হয়ে সাবরুম সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যে সমস্ত মন্দির প্রতিষ্ঠান আছে, ওনারাও অনুপ্রাণিত হয়ে এই বৃক্ষরোপণের কাজে সামিল হবে। আগরতলা শহরে সাধুর বেশে ঘুরে বেড়ানো দুই ব্যক্তির প্রতারণার শিকার হলেন এক যুবক। তবে ঘটনায় হার না মেনে অভিযুক্তদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবক শুভজিৎ রায় চৌধুরী। জানা যায়, উত্তরপ্রদেশের বাসিন্দা পরিচয় দিয়ে দুই সাধুর বেশে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশে শুভজিৎ রায় চৌধুরীর কাছে খাবারের জন্য 100 টাকা চান। মানবিক কারণে তিনি তাদের 100 টাকা দেন। এরপর ওই দুই ব্যক্তি তাকে একটি তাবিজ প্রদান করেন। অভিযোগ, কিছুক্ষণ পর তারা শুভজিৎকে তার মানিব্যাগে কত টাকা রয়েছে তা জানতে চান। তাদের কথায় বিশ্বাস করে তিনি মানিব্যাগের টাকা দেখালে কৌশলে সেই টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছে। এরপর শুভজিৎ শহরের বিভিন্ন এলাকায় অভিযুক্তদের খোঁজ শুরু করেন। এক পর্যায়ে রবীন্দ্র ভবনের সামনে দুই ব্যক্তিকে শনাক্ত করে আটক করেন। পরে পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির আধার কার্ডে উত্তরপ্রদেশে আগ্রা জেলার ঠিকানা রয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। প্রতারণার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির প্রলোভন বা কথাবার্তায় বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
হয়েছে রামনগর 2 নম্বরের মাথাতে। তো উনি আমার থেকে প্রথমে ভিক্ষা দিয়েছে, তো আমি ট্রেনের টাকা দিচ্ছি। দেওয়াতে উনি আমার একটা তাবিজ টাইপের দিছে। তো আমার হাতে তাবিজটা আসলো, তারপর উনি ওই 100 টাকাটা গায়েব করে লইছে। তারপর কইছে আমার একটু খাওয়ার লাগবো, 100 টাকা হইতো না, তুমি আমার আরও 500 টাকা দাও। তো আমি ঠিক আছে ইয়ে করে আরও 500 টাকা দিচ্ছি। তারপর তিনি কী করছে, আমার জিজ্ঞাসা তোমার পার্সে কত টাকা আছে। আমি বলছি আমার পার্সে কত টাকা আছে জানি না, কী করবে। তারপর কইছে একটু দেখাও তোমার। সত্যি কথা আমিও ট্রেনের কথার ফ্লোতে মানে ম্যানিপুলেট হয়েছিলাম। হ্যাঁ, ট্রেনের সাধু মশাই দীক্ষা। তারপর কী হয়েছে, আমি যখন আমার পার্স খুলছি, হ্যাঁ আমার সব টাকা নিয়ে গেছে। আমার যে রিমেনিং টাকা আসলো পার্সে এটা নিয়ে গেছে গা। তারপর আমিও কিছুক্ষণ মানে আমি রিয়াকশান কি তুমি বুঝতে পাইছি না। তারপর আমি আবার সংকট উনির দিকে ধরছে। আমি বলছি দাদা আমি আপনার 100 টাকাটাই মনের থেকে দিছিলাম, বাকিটি তো আপনি আমার থেকে কাইরা দিচ্ছেন, আপনি আমার টাকাটা দেন, নয় পুলিশে ডাক দিন। তো তাই না আমার লোক আর ওইখানে আমার বাড়ি দিকে আরও 2-1 আসলো। তো তারপর তাই না আমার টাকাটা আমার ফিরাই দিয়ে তাইনের থেকে ভাইকা গেছে। তারপর আমি তাইনের ফটো নিছি, আধার কার্ড নিছি। আধার কার্ডও যদুর মনে হয় সেটি জালি আধার কার্ড। সো এইসব স্ক্যাম খুব বাড়তেছে না। ইনফ্যাক্ট আমি ত্রিপুরায় দাদারে কইছি তাইনেরে পুলিশ। তারপর কি করছে? এখন তো আইসি শুনলাম পুলিশ ধরলো, তো দেখলাম পুলিশ তারা ধরে লয়ে গেছে। ঠিক আছে, তো আমার মনে হয় এইসব জিনিস আছে না, এইসব স্ক্যাম এইসব রিসেন্টলি খুব বাড়ছে। তো একটু ভিজিলেন্ট হওয়ার দরকার। অ্যান্ড থ্যাঙ্কস টু ত্রিপুরা পুলিশ, তারা এটা খুব ফাস্ট রিঅ্যাকশনে ধরছে। এবং ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিপুল জয় জয়কার হলো কংগ্রেস ও সিপিএম এর সমর্থিত জোট সংবিধান বাঁচাও মঞ্চে। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই গোটা আদালত চত্বর মেতে ওঠে বিরোধী আইনজীবী ও কর্মী সমর্থকদের স্লোগান আর মিষ্টি মুখের উল্লাসে। রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। এবারের নির্বাচনে শাসক দল বিজেপি সমর্থিত আইনজীবী প্যানেলের সঙ্গে বাম কংগ্রেসের যৌথ মঞ্চ সংবিধান বাঁচাও মঞ্চে দ্বিমুখী লড়াই হয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাপতি এবং সম্পাদক পদ সহ কার্যবাহী কমিটির সিংহভাগ আসনে জয়লাভ করেছে বিরোধী জোট। বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে সচেতন মহলের মতামতের প্রতিফলন হিসেবে দেখা হয়, যা আগামী দিনে রাজ্যের মূলধারার রাজনীতিতেও বিরোধী শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো এই নির্বাচনের প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি রিটার্নিং অফিসার পুলক দেবনাথ। আজকে সারাদিনের ইলেকশন, আইনজীবীদের ইলেকশন হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে এবং ঠিক 12টার আগে তার রেজাল্ট আমরা পেয়ে গেছি। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পৃথা দেব পাল, তিনি 186 ভোট পেয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জীবন কৃষ্ণ সেন, তিনি 221 ভোট পেয়ে ইলেক্টেড হয়েছেন। এছাড়া সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ভাস্কর দেববর্মা, তিনি পেয়েছেন 298টি ভোট। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইমেন রিজার্ভ যেটা, সেই জায়গাতে মল্লিকা শাহ 319 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ভবানী রঞ্জন ভট্টাচার্য 219 ভোট পেয়ে এবং ওমেন রিজার্ভ মেম্বার পদে 3 জন নির্বাচিত হয়েছেন। হাইয়েস্ট ভোট পেয়েছেন রথি দেববর্মা 322 ভোট এবং সেকেন্ড হয়েছেন লিখা ভৌমিক 280 ভোট এবং ভান্ডারি রিয়াং 237 ভোট এবং মেম্বার যারা জেনারেল সেই পদে 7 জন নির্বাচিত হয়েছেন। স্বরূপ পণ্ডিত 342 ভোট পেয়ে হাইয়েস্ট ভোট পেয়েছেন। নীলাদ্রি মুখার্জি দ্বিতীয় হয়েছেন 313 ভোট। দেবব্রত দেবনাথ 306 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। কিশলয় রায় 291 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। দেবজ্যোতি দেবনাথ 271 ভোট পেয়ে পঞ্চম হয়েছেন এবং অনির্বাণ লোধ এবং অর্পণ দাস 266 ভোট দুজনই পেয়েছেন। টোটাল 15 জন নির্বাচিত হয়েছেন আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে এবং ওনারা নতুন কমিটি কালকে থেকে তৈরি করবেন। সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা লড়াই করেছি। আমাদের এই যে ফোরাম, লয়ার ফোরাম, এখানে এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে ডোমেস্টিক অর্গানাইজেশন। আমরা
আমাদের যে বিরোধী শিবির ওরা এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যারা আমরা সংবিধান বাঁচাও মঞ্চকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে ভোট গণনায় দেখা গেল ওরাই মুছে গেছে। আমরা আগামী দিনে এই সংবিধান বাঁচাও মঞ্চকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের রাজ্যে সংবিধান আক্রান্ত মানুষের আইনের শাসন নেই, সেগুলি নিয়ে আমরা কাজ করব এবং পাশাপাশি আমরা লয়ারের উন্নতির জন্য পেছনে যে অভিজ্ঞতা আমার ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো ভবিষ্যতে কি কাজ করা যায়, ত্বরান্বিত করা যায়, আমরা সেইভাবে লয়ারের জন্য নিবিড়ভাবে কাজ করব। কমলপুরের সাইকা জলপ্রপাতটি অবিলম্বে বন্ধ করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো আর্জি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি। বিশ্রামগঞ্জের ইটভাটা এলাকায় জলে ডুবে মৃত যুবক অনন্ত সিংয়ের বাড়িতে গিয়ে তিনি এই দাবি জানান। অনন্তর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের লোকজনকে সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। মৃত যুবকের বাড়ির উঠোনে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, সাইকা জলপ্রপাতটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সাম্প্রতিক সময়ে এটি একটি বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে এবং বহু তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে। তিনি আরো যোগ করেন, সাধারণ মানুষের জীবনের সুরক্ষাই সবার আগে, তাই জনস্বার্থ ও নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকারের উচিত এই সাইকা জলপ্রপাতটি অবিলম্বে বন্ধ করে দেওয়া। এই বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনন্ত সিংহের বাড়িতে ঠিক কি উদ্দেশ্যে কয়েকদিন আগে সাইকা জলপ্রপাতে আমাদের অত্র অঞ্চলের কৃতি ছাত্র অনন্ত তার জলের মধ্যে জলে ডুবে মৃত্যু হয়েছে যতটুকু আমরা জেনেছি। তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসেছি। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নেই, ভাষা আমাদের কাছে নেই। ভগবান ওনার যে ছেলে ওনার আত্মার প্রতি কামনা করছি এবং তাদের পরিবারকে পরমেশ্বর পরমাত্মা ওনাদেরকে শান্তি দেবেন সেটা। আর আপনার চ্যানেলের মাধ্যমে আমার রাজ্য সরকার এবং পর্যটন দপ্তরের কাছে বিনম্রভাবে অনুরোধ, সাইকাতে জলপ্রপাতে অনেক ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তো এই সাইকা জলপ্রপাত যদি সায়েন্টিফিকভাবে ব্যবস্থা এখনও যদি না হয়ে ওঠে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। যতদিন পর্যন্ত ব্যবস্থা হবে না সাইকা জলপ্রপাত বন্ধ করা উচিত, শক্তভাবে এটাকে বন্ধ করা উচিত। কারণ আমরা প্রায়ই শুনি যে আমাদের ছেলে মেয়েদের এই ধরনের বিভিন্ন মানুষের এই ধরনের দুর্ঘটনা একদিকে সংঘটিত হয়েছে। আমার সরকারের কাছে বিনম্র অনুরোধ, সে সাইকা জলপ্রপাতটা যতদিন পর্যন্ত এটা ব্যবস্থা হবে না ততদিন পর্যন্ত এটাকে বন্ধ রাখা উচিত। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে নতুননগর গার্লস এইচএস স্কুলে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী শোভানন্দ সোনোয়াল। অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রামটেক, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং কর্পোরেটর জগদীশ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৃক্ষরোপণ শেষে মন্ত্রী বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মাকে নাম কর্মসূচি অংশগ্রহণ করেছেন। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে তিনি এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে বেশি করে গাছ লাগানো আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। परम आदरणीय प्रधानमंत्री जी की आह्वान को लोगों ने मान्यता देते हुए, स्वीकार करते हुए आज इसको लागू की है। करोड़ों ऐसे सैपलिंग प्लांटेशन की गई है। लक्ष्य है हमें क्लाइमेट चेंज का साथ मुकाबला करने के लिए क्लाइमेट एक्शन लेना होगा। ये क्लाइमेट एक्शन का एक बहुत बड़ा कदम है। तो इसलिए मैं तो मानता हूँ कि परम आदरणीय प्रधानमंत्री जो कार्यक्रम देशवासियों को दिया है, इस कार्यक्रम अगर हमेशा हम पालन करें तो निश्चित रूप से देश हमेशा प्रदूषण मुक्त भारत बने रहे। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট জনেরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের মহৎ উদ্দেশ্য কথা তুলে ধরেন এবং মুমূর্ষ মানুষের জীবন বাঁচাতে রাজ্যের যুব সমাজ ও সুস্থ নাগরিকদের আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করা বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং বহুবার রক্তদানকারী ব্যক্তিদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়। প্রজ্ঞা ভবনের এই অনুষ্ঠান থেকে মূলত রক্তদান নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো এবং রক্তের সংকট মোকাবিলায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সামিল হওয়ার বার্তা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের এই দিনটা সত্যি গর্বের দিন, আমরা সবাই জানি। একটু ভাবুন, আপনার যদি রক্তের গ্রুপ আবিষ্কার না হতো তাহলে আমাদের কি অবস্থাটা হতো। তো আজকে এই দিনে যার জন্মদিনকে আমরা সামনে রেখে, যিনি এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, যাকে একটু আগে আমরা সবাই এখানে পুষ্প দিয়ে ওনাকে আমরা সম্মান জানিয়েছি, কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন, এবং ওনার জন্মদিন 14ই জুন। তো আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত ওনার সম্পর্কে স্বাগত ভাষণে এখানে রেখেছেন। যদিও আমাদের সবাই জানি যে এবিও বা এবি, আমরা পজিটিভ ব্লাড গ্রুপ আমরা যদিও জানি যে 4টা, কিন্তু আসলে আমাদের টোটাল হিউম্যান বিইং এর 8টা গ্রুপ আছে। যদি নেগেটিভ RH ফ্যাক্টর আমরা যদি ধরি, RH নেগেটিভ, তাহলে 8 গ্রুপের আমাদের হিউম্যান বিইং এ আমাদের ব্লাড রয়েছে। কিন্তু ত্রিপুরাতে আমি দেখেছি অনেক দিন ধরে, এটা ইতিহাস রয়েছে, ত্রিপুরার মানুষ কিন্তু অন্য ধরনেরই, একেবারে একদম অন্য ধরনের মানুষ। এখানে কিন্তু মানুষের জন্য তার যে মানবিকতা বোধ, সেটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে, এবং সেটা ধর্মীয় আচার অনুষ্ঠানই হোক বা মানুষের হাত বাড়িয়ে দেওয়া। আজকাল অবশ্য সোশ্যাল মিডিয়ার কারণে নেগেটিভ ওয়েতেও কিন্তু সমালোচনা যেভাবে হয়, এতে করে কিন্তু পজিটিভ ওয়ের যে বিষয়টা সেটা একটু সমস্যা হয়ে যায়। হেল্প করবো আমরা, কিন্তু হেল্পটা যেন হেল্পের মধ্যেই হয়, এবং পজিটিভ ভাইব্রেশন যদি হয় তাহলে আরো বেটার হয়। যাই হোক, এগুলো হচ্ছে আগামী দিনে অনেকে এগুলোর থেকে, অনেকের যার বেস্টেড ইন্টারেস্ট এগুলো করে 18 থেকে 60 পর্যন্ত আরামসে রক্ত দেওয়া যায়, এবং যারা নিয়মিত রক্ত দেয় 65 ইয়ার্স পর্যন্ত রক্ত দিতে পারে। এখন সেই জায়গায় এখন যদি আমি রক্ত দিতে আসি, আমার নিজেরও কিন্তু লাভ আছে, কারণ আমার শরীরে অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু আজকে যারা ডাক্তারবাবুরা এখানে এসছেন রক্ত নিতে, দিলেই হবে না। একজন ডায়াবেটিক পেশেন্ট রক্ত দিতে পারবে না, ব্লাড ক্যান্সারের পেশেন্ট রক্ত দিতে পারবে না, একটা উদাহরণ দিলাম। আরো বিশেষ অনেক প্যারামিটার আছে। তো সেই প্যারামিটারে নিজেও তখন একটা স্ক্রিনিং হয়ে গেল, স্ক্রিনিং এর মাধ্যমে এখন কেউ HIV ইনফেকশন আছে, সে দিতে পারবে না, এইডস আছে তার দিতে পারবে না, তো তার স্ক্রিনিংটা হয়ে গেল, এবং এখন ব্লাড প্রেশারও দেখা গেল প্রচন্ড তার হাইপার টেনশন পেশেন্ট। তো নিজের স্বাস্থ্য সম্পর্কেও সে কিন্তু অনেক বেশি সচেতন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।